শুভেচ্ছা, শুভ দুপুর সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আয়োজনে সরাসরি চ্যানেলের স্টুডিও থেকে, এবং আশা করছি যে যেখানে বসে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। এবং শুরুতে একটু বলে রাখতে চাই যে আমাদের দেশের বন্যার পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে বটে, তবে এই সময়টাই আসলে অনেক বেশি কঠিন সময়। যখন বন্যার পরিস্থিতি উন্নয়নের দিকে যায় তখন আসলে সবচেয়ে বেশি সাফার করতে হয়। সো সকলের প্রতি আমাদের প্রার্থনা থাকবে যে আমাদের চ্যানেলের পরিবারের যারা এই মুহূর্তে বন্যা পরিস্থিতির মধ্যে দিয়ে মোকাবেলা করছেন এবং যারা এগিয়ে আসছেন তাদের প্রতি আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন চলচ্চিত্র পরিচালক খন্দকার সুমন। আজকে আমাদের গেস্ট অফ অনার আজকের আড্ডায় আমরা তাকে স্বাগত জানাবো। সুমন ভাই, ওয়েলকাম টু দ্য স্টুডিও। থ্যাংক ইউ। স্বাগত। কেমন আছেন? ভালো বলতে একেবারেই ভালো না, মানে শারীরিকভাবে ভালো, কিন্তু মানসিকভাবে হলো দেশের যে পরিস্থিতি, আমরা কেউই ভালো নেই আসলে, প্রাকৃতিক দুর্যোগ এবং নানান সংকট, এটা নিয়ে। এবং সংকট হোক আর সেটা সুসময় হোক, সেটাকে আসলেই পুঁজি করেই তো একজন চলচ্চিত্র পরিচালক চলচ্চিত্র বানান সাধারণত অনেক ক্ষেত্রে। এবং 2023-এর জানুয়ারিতে আপনি একটি চলচ্চিত্র আমাদের জন্য নির্মাণ করেছিলেন, যেটির নাম হচ্ছে সাতাও। এবং সেটি মজার ব্যাপার হচ্ছে সেটি বন্যাকে ঘিরে, বন্যা পরিস্থিতিকে ঘিরে, বানভাসী মানুষকে ঘিরে আসলে সেই চলচ্চিত্রটি পরিচালনা করেছিলেন, আপনি নির্মাণ করেছিলেন। সাতাওর গল্পটা একটু শুনবো আজকে শুরুতেই। কীভাবে আসলে সাতাও বানাবেন সেটা পরিকল্পনা করলেন সেই সময়? গল্পটা তো আসলে ওইভাবে মানে এত বড় একটা গল্প বলা সম্ভব নয় এত স্বল্প সময়ের মধ্যে। আমি শুধু একটু অল্প করে বলি। সেটা হলো যে আমাদের দেশের যে নদীগুলো আছে, এই নদীগুলোর উপরে আপনার এক ধরনের আপনার বাঁধ নির্মাণ করা হয়েছে। তো এটার কারণে আপনার শুকনা মৌসুমে পানি থাকে না, আবার বর্ষা মৌসুমে অধিক পরিমাণে পানি এই বাঁধগুলো দিয়ে ছেড়ে দেওয়া হয়। তো এর ফলাফল হিসাবে যেটা হয় যে আমাদের নদীর পাড়ের মানুষগুলো আপনার একই সঙ্গে খরায় আক্রান্ত হয়, আবার একই সঙ্গে হলো অধিক বন্যায় আক্রান্ত হয়। এবং এই দুইটা মানে নদীর যদি আপনার স্বাভাবিক গতি থাকতো তাহলে কিন্তু আপনার এই বন্যাটা আসে না। বন্যা মানে প্রাকৃতিক নিয়মে যেটা হওয়ার সেটা স্বাভাবিকভাবেই হবে, কিন্তু এই যে বন্যাটা অধিক পরিমাণে হচ্ছে, অধিক পরিমাণে হওয়ার পিছনে মেইন কারণ হচ্ছে নদী প্রবাহ না থাকার কারণে নাব্যতা কমে যায়। তো আমাদের সাতাওয়ের যে গল্পটা সেটা হলো যে মূলত প্রাণ ও প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক আর কি। মানে ধরেন আমরা মাটি থেকে দিন দিন উঁচু তলায় উঠছি, মাটির সঙ্গে আমাদের সম্পর্কটা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবে হলো আপনি জীবিকায় মানে আপনার জীবনযাপনের জন্য যা কিছু আপনার দরকার সব মাটি থেকেই উৎপাদিত। ইনফ্যাক্ট আপনি নিজেও মাটি থেকে ঋণ নিয়ে আসছেন এবং পরে আবার মাটিতে যাবেন। এই সময়টুকু আমাদের ঋণের। তো এই যে আমাদের মাটি থেকে দূরত্ব তৈরি হওয়া এবং প্রাণ ও প্রকৃতি থেকে আমাদের মাটির সাথে সাথে আমাদের প্রাণ ও প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্ক দূরে চলে যাচ্ছে। তো সাতাও এইরকম একটা গল্প বলে যে আপনি আর আমি আলাদা কেউ না, এবং পৃথিবীর যে কোনো মাই মা, আবার যে কোনো সন্তানই সন্তান। তো সেখানে যেটা হয় যে সাতাও চলচ্চিত্রে আমরা যে মেইন প্রোটাগনিস্ট যাকে পাই, আইনুন পুতুল, তার সঙ্গে তার মানে পালিত এক গরু, যে কিনা এক সময় তার এখানটায় থামাচ্ছি। আমি গল্পটা শোনার আগে আমি একটু প্রোমোটা দর্শকদেরকে দেখাতে চাই। চলুন প্রিয় দর্শক। তিস্তা পাড়ের মানুষের জীবন সংগ্রাম ও বানভাসী মানুষের দুর্যোগ উত্তরণের বিজয় গাথা নিয়ে খন্দকার সুমনের পরিচালনায় চলচ্চিত্র সাতাও। সবাই কবার লাগছে মুই নাকি আর কোনোদিন মা হবার বাবার নাম। কিন্তু ঢাকা যাবারই চাস না। এটা কেমন কথা বাহে? তাই নালা করি বিঘেকে বিঘে ভুয়ত পানি নিয়ে যাবে আর আমার ভুই খরচ শুকাইবে। চলচ্চিত্র সাতাও ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার 1 সেপ্টেম্বর রবিবার বাংলাদেশ সময় দুপুর 3:05 শুধুমাত্র চ্যানেল আইতে। আজকে দুপুর 3:05 তো অনেক দেখাবেই, প্রিয় দর্শক আপনারা দেখবেন টেলিভিশন প্রিমিয়ার। তার আগে একটু গল্পটা শুনছিলাম, গল্পটা পেছনের গল্পটা বিশেষ করে শুনতে চাই। এই যে সে এত বড় জায়গায় কাজ করা,
তারপর হচ্ছে আমি দেখলাম যে কোনো পরিচিত মুখ সেখানে ছিল না, এবং গল্পটা যতটা সাধারণ, ঠিক সেই সাধারণভাবে কাজ করে সেরকম মুখ নিয়ে। চ্যালেঞ্জ তো ছিল নিশ্চয়ই অনেক, এবং বানভাসী এলাকায় ছিল বটে ওটা, এবং সেটি নাকি এখনো নাই, সেই জায়গায় শুটিং করেছে। সেই গল্পটা একটু শুনি না। বিষয়টা হচ্ছে হলো যে আমাদের যখন তারকা নির্ভর গল্প হয় তখন ওই গল্পে দেখা যায় যে যে তারকা থাকেন মানে মূল ফোকাসটা তার দিকেই থাকে। তো আমরা একটা মানে চিন্তা করি যে এই গল্পের এই তারকা মানে হচ্ছে গল্পটা এই ধরনের, কিন্তু যখন গল্পটা আপনার এবং আমার, যেটা হচ্ছে আমার পাশের বাড়ির মানুষের, তো তারকাদের চেহারাও ওইরকম হইতে হবে। অতএব আমাদের পরিচিত মুখ হলে আমাদের গল্পের ফোকাস থেকে চলে গিয়ে আপনার ওই তারকার দিকে নজরটা যাবে। তো যার কারণে আমরা চেয়েছিলাম যেটা, যে এটা তো ফিকশন মানে বানানো গল্প, কিন্তু এর যে উপাদানগুলো এগুলো সত্য। তো এই যে মিথ্যা একটা গল্পকে সত্যের কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করার জন্যই আমাদেরকে তারকা নির্ভর আমরা করিনি। আর দ্বিতীয়ত হচ্ছে হলো যে আমরা চেয়েছিলাম যে এই চলচ্চিত্রটা একই সঙ্গে ফিকশনের পাশাপাশি সেটা একটা ডকুমেন্টারির আকার ধারণ করুক। তো অনেকেই হয়তো জানেন না যে আপনার চলচ্চিত্র দুটোই, ডকুমেন্টারিও ফিল্ম আবার ফিকশন হচ্ছে ফিল্ম। তো অনেকেই ভাবেন যে সত্যের কাছাকাছি বা আপনার যে ইমেজটা দেখে মনে হবে যে এইটা মনে হয় আপনি শ্যুট করেছেন, এইরকম ইমেজ দেখে আপনার কাছে মনে হয় অনেক সময় যে এটা মনে হয় ডকুমেন্টারি। কিন্তু আসলে ফিকশন থেকে ডকুমেন্টারিতে গিয়ে যখন আপনি মানে ফিকশনকে ডকুমেন্টারির কাছাকাছি নিতে যাবেন, এটা খুব কঠিন একটা। আমাদের এইখানে যা কিছু দেখানো হয়েছে কোনোটা মিথ্যা না, শুধু পাত্রপাত্রীগুলো হচ্ছিল আমরা আমাদের শেখানো স্ক্রিপ্টে কথা বলছে, কিন্তু সেই ওর ব্যাকগ্রাউন্ডে যা কিছু আমরা দেখি, একটা দৃশ্যে আপনারা হয়তো দেখেন, এই যে ট্রেইলারে দেখলেন আর কি, যে একটা নদী শুকিয়ে পড়ে আছে, সেখানে মোটামুটিভাবে শতাধিক নৌকা পড়ে আছে। আবার একটা সিনে আমরা সিনেমাতেও দেখব যে অনেকগুলো নৌকা পড়ে আছে, তার মাঝখান দিয়ে একটা ঘোড়ার গাড়ি যাচ্ছে, নদীতে নৌকা চলার কথা, হ্যাঁ, তো সেইখানে নৌকা না চলে সেখানে চলতেছে ঘোড়ার গাড়ি। তো আমার যে নেপথ্যের গল্প সেটা হচ্ছে আমি তিস্তা পাড়েই বড় হওয়া, আমার নানা বাড়ি হচ্ছে হলো তিস্তা পাড়। তো ওখানে বড় হওয়া, আমি ছোটবেলা থেকেই এই নদীটাকে দেখে আসছি। তো ধরেন আপনার মোটামুটিভাবে 2003-এর পরে আমাদের যে নদী কেন্দ্রিক যে আপনার জল নিয়ে যে আপনার দুই দেশের মধ্যে যে আমাদের চুক্তি, এই চুক্তিটা বাস্তবায়িত না হওয়ার কারণে যেটা হয়ে গেল, হঠাৎ করে ভারত এই নদী থেকে আপনার পানিটা উইথড্র করে নেয়। এবং আমি আমার ছোটবেলায় যে নদীটা দেখে এসেছিলাম, যে নদীর পানি হচ্ছে খুব স্বচ্ছ এবং খরস্রোতা, তিস্তা নামটাই আসছে কিন্তু তিনটা স্রোত একসঙ্গে মিলিত হয়ে যে প্রভাবিত হয়, ত্রিস্রোতা, হ্যাঁ, এইখান থেকেই হচ্ছে তিস্তা। তো সেই নদীটা নাই, তো প্রাকৃতিকভাবে এই নদীটা মরেনি, এই নদীটা কৃত্রিমভাবে মেরে ফেলা হয়েছে, এবং বাংলাদেশের অধিকাংশ নদীর ক্ষেত্রেও কিন্তু তাই হচ্ছে। তো সেই জায়গাটা থেকে আমার ধরেন এক ধরনের তাড়না, যেমন প্রত্যেকের থাকে যে মায়ের ঋণ পরিশোধের একটা চেষ্টা, যেটা কোনোদিন সম্ভব না। তো তিস্তা নদী হচ্ছে আমার মা, তো এই মাকে আমি ঋণ পরিশোধ করার জন্যই ওই অঞ্চলের যে পরিবর্তনটা আমি দেখেছি আমার ছোটবেলা থেকে এই সময় পর্যন্ত। এবং ঢাকা শহরে আপনি অধিকাংশ যে রিক্সা চালককে পান, এরা হচ্ছে হলো রংপুর অঞ্চলের, যাদের বাড়ি হচ্ছে হলো তিস্তা নদীর পাশ দিয়ে। বহুদিন পরে এই কথাটা শুনলাম, রংপুরের মানুষ সবচেয়ে বেশি। জি, তো এই যে সবাই বলে রংপুরের মফিজ, রংপুরের রিক্সা চালক, এই মানুষগুলো কেন ঢাকায় আসছে? এরা সবাই কৃষক, এদের ঢাকায় থাকার কথা না, এদের থাকার কথা ছিল হচ্ছে হলো আপনার এই তিস্তা পারে, সেই জায়গাটা নেই। মানে কৃষক দিন দিন তার জমি হারাচ্ছে, এবং প্রত্যেকটা প্রাকৃতিক দুর্যোগ এবং কৃত্রিম দুর্যোগের ভিতর দিয়ে সে তার অর্থনৈতিকভাবে এতটাই দুর্বল হয়ে যাচ্ছে, ফলাফল হচ্ছে তাকে ঢাকা শহরে এসে রিক্সা চালাতে হয়, অথবা এমন কোনো বিপজ্জনক কারখানায় তাকে চাকরি নিতে হয় যেখান থেকে সে লাশ হয়ে ফিরতেছে আর কি। তো এই সকল পরিবর্তন যে আমার নজরে আসে, এবং নজরে আসার পরে এইটা আমাকে ঘুমাতে দেয় না। তো সিনেমা ধরেন অনেকেই অনেক ইস্যু নিয়ে সিনেমা তৈরি করে, হঠাৎ করে একটা চটকদার ইস্যু পেয়ে গেল, সিনেমা তৈরি করে ফেললো। আমার ক্ষেত্রে যেটা হয় যে না, আমি ওই চটকদারের জায়গায় না, যে ছবিগুলো আমাকে ঘুমাইতে দেয় না, যে ছবিগুলো মানে প্রত্যেক দিন রাতে আমাকে ডিস্টার্ব করে, এইখান থেকে বাঁচার জন্যই মূলত এই সিনেমাটা তৈরি করে। এবং কিছু ছবি আমরা দেখাচ্ছি প্রিয় দর্শক, পর্দায় নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন সেই সময়কার শুটিংয়ের ছবিগুলো। এবং এই যে কাছাকাছি ফিকশন থেকে মানে কাল্পনিক চরিত্র, কিন্তু ঘটনাটা সত্য আসলে, সোজা কথা। একটা ফোন আছে, দর্শক আছেন আমাদের সঙ্গে, ফোনটি নিয়ে আবার আলোচনায় ফিরছি। হ্যালো, শুভ দুপুর, কে বলছেন?
জি, আমি প্রপেন বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন প্রিয় দর্শক। জি, আমি আজকের আপনাদের অতিথি খন্দকার সুমনের একজন খুব বড় ভক্ত। সুমন ভাই কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি, আমার ছোট বোন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি কিন্তু প্রথম কলার আপনার ইয়ার, প্রোগ্রামে। তুই ফোন করছিস, ইজ্জত বেঁচে গেল। আমি তো অত পপুলার কোনো লোক না, হ্যাঁ, আমাকে কেউ ফোন করেন নাই, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, আমরাই 5 বোন এক এক করে ফোন দিব, সমস্যা নাই। আর ফোন দিতেই হবে, ফোন আসতেই হবে এমন কোনো কথা নাই। একদম। ওই জায়গায় পর্যন্ত যাইতে পারছেন, আমরা এতেই অনেক খুশি। আরো বড় হন ইনশাল্লাহ, এক সময় অনেক লোকজন ফোন দেবে। এইটাই আন্তরিক ভালো ধন্যবাদ। লাগতেছে খুব আপনাকে দেখে। আমার ছেলে খুব খুশি আপনাকে টিভিতে দেখাচ্ছে। হ্যাঁ, নাজাত বাবা ভালো নাজাত, তুমি থেকো। কথা বলবে? হ্যাঁ, না, নাজাত খুব লজ্জা পাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা আন্তরিক আছি ধন্যবাদ আপনার ফোন করার প্রোগ্রামে আছি। ঠিক আছে ম্যাম, আল্লাহ হাফেজ। জি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর কলিং। এবং মানে ভাল লাগলো খুব, মানে এই পারিবারিক সম্পর্কের যে একটা মানে কি বলবো, একটা একটা খুব সফট টাচ, এটা অনেকদিন বাদে আমরা টেলিফোনে পেলাম এই থ্রু দিস শো। এই শোতে তো অনেক কিছু হয় আসলে, অনেক তারকা, অনেক সাধারণ মানুষ, অনেকেই তারকা হয়ে আসেন, তারকা থাকেন, বা অনেক কিছু হয় আসলে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর কলিং। আমাদের সঙ্গেই থাকবেন। 5 বোন আছে আপনার? আমার 5 বোন বলতে হচ্ছিল, ও হচ্ছিল আমার শ্বশুর বাড়ির অংশের, মানে আমার শ্যালিকা। আচ্ছা। কিন্তু ও আমার বোনের মতো, আবার এই যে মানে টোটাল ব্যাপারটায় আমার বড় ভাইয়ের মতো আর কি। তো আচ্ছা, আমার ওয়াইফরা হচ্ছিল 4 বোন, ওরা টোটাল 5 বোন, মানে আমার শ্যালিকা হচ্ছে 4 জন, 4 জনের একজন। ও সেই অর্থে আর কি। যাক, পরিবার তো পরিবারই। এবং আপনি বলছিলেন সেই সময়কার কথা, এবং আরেকটু কথা জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে যে এই যে ভিন্ন ভাষায় চলচ্চিত্র তৈরি করা, রংপুরে তো আলাদা একটা ভাষাও আছে। জি, রাজবংশী, রংপুরি বা কামতাপুরি ভাষা নামে চেনে আর কি। আচ্ছা, আপনি কি সেই ভাষায় অভ্যস্ত, মানে পুরোপুরি? এইটা আমার জন্য অনেক দুঃখের যে আমাদের শিক্ষা ব্যবস্থা প্রমিত বাংলায় কথা না বললে আপনাকে অভদ্র হিসেবে ইয়ে করে। তো যার কারণে যেটা হয় যে আমার মা মৃত্যুর আগ পর্যন্ত আপনার এই রংপুরি ভাষায় কথা বলেছেন, কিন্তু আমাদেরকে বলতে দেননি। আমাদেরকে সবসময় প্রমিত বাংলায় বলতে বলছেন, কারণ আমাদেরকে ভদ্রলোক হইতে হবে, চাষার ভাষায় কথা বলা যাবে না। তো আমি এই জন্য খুব আন্তরিকভাবে খুব দুঃখিত যে আমি আমার মাতৃভাষায় কথা বলতে পারি না। এবং এইটা আমাদের শিক্ষা ব্যবস্থা এবং সোসাইটি আমাদেরকে শিখায় যে তুমি প্রমিত বাংলায় কথা বলতে না পারলে তুমি ভদ্রলোক হইতে পারবে না। এবং আমার মা আমাকে এটা শিখতে দেননি। এবং উনি এত মানে তাত্ত্বিকভাবে জিনিসটা জানেন না, কিন্তু উনি বলেন যে এই আঞ্চলিক ভাষায় কথা বললে তোমার মুখে পোকা হবে আর কি। তো আমার বিশ্বাস যে আমাদের দেশের এখনও অসংখ্য মা আছেন যারা সন্তানকে তার আঞ্চলিক ভাষায় কথা শিখতে দেন না, অথচ ওইটাই আমার মাতৃভাষা ছিল, কিন্তু আমি সেটা তো বলতে পারি না। পৃথিবীতে যে মানুষগুলো তার মাতৃভাষায় কথা বলতে পারে তাদের মেধার যে বিকাশ সেটা অনেক ভালো হয়। তো সেই জায়গাটা থেকে আমার মেধার বিকাশ হয়তো আরও অনেক ভালো হতো যদি আমি আমার মাতৃভাষায় কথা বলতে পারতাম। মেবি। এবং সাতাওর মানে কি আসলে? সাতাওর মানেটা যদি বলতেন। সাতাও এটা হলো আপনার অবিরাম যে বৃষ্টিপাতের যে সময়টা, এটা রংপুরি ভাষায় বা কামতাপুরি বা রাজবংশী ভাষায় বলে হচ্ছে সাতাও। তো এটা আসছে হচ্ছিল 7 দিন ধরে কোনো ঘটনা। তো ধরেন আপনি 7 দিন ধরে ঔষধ খান, এটাকেও সাতাও বলে। আপনি 7 দিন ধরে একটা গানের অনুষ্ঠান করছেন, ওইটাও সাতাও। কিন্তু এইটা সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে হচ্ছিল বৃষ্টির ক্ষেত্রে। গুড়ি গুড়ি বৃষ্টি হবে, ফগি একটা ওয়েদার থাকবে। এবং এইটা আপনার এখন তো জলবায়ুর অনেক পরিবর্তন হয়ে গেছে। আমাদের সময় যখন ছিল তখন ধরেন আমরা জানালার মধ্যে 3 দিন 4 দিন 5 দিন বা এক সপ্তাহ আটকা আমরা জানালার পাশে বসে আজকেও খেলতে যাইতে পারলাম না। এই যে একটা মানে বিষণ্ণতা, এই বিষণ্ণতা আমাকে তাড়নার ভিতরে রাখে আর কি। এবং সেই জায়গাটা থেকে আমরা আমাদের ফিল্মের যে ইংরেজি নামটা দিয়েছি সেটা হচ্ছিল মেমোরিজ অফ গ্লোমি মনসুন। সেই বিষণ্ণ মেমোরিজ অফ গ্লুমি মনসুন। হ্যাঁ, বাহ, বিষণ্ণ বর্ষার স্মৃতি আর কি। এইটাই চলচ্চিত্রের অনুভূতি আর কি আমাদের। ওয়াও। এবং সুমন ভাই আর অনেক গল্প বলছিলেন ছোটবেলার সেই কথা, এবং হচ্ছে সিনেমা কিভাবে হারিয়ে গেল, সেই সঙ্গে খুব মানে উদাসীনতার দেখা দিয়েছিল কথা বলতে বলতেই। আমরা শোয়ের আগে যখন কথা বলছিলাম সেই জায়গাটা একটু টাচ করি, যে ছোটবেলায় আপনার সিনেমা দেখার অনুভূতিটা কীরকম ছিল সেটা নিয়ে কথা বলছিলেন, এবং এখন সিনেমা কোন দিকটা এসছে, সিনেমা কিভাবে হারিয়েও গেল আপনার চোখের সামনে। তখন মারা সিনেমা হলে নিয়ে যেতে মানে বাধ্য হতো ছেলেদেরকে, কারণ বাসায় রেখে যাওয়া যেত না।
সেই গল্পটি বলছিলেন। তখন পরিবারগুলোতে সিনেমার প্রভাব সেটা কখন একটু বলে নেবেন দর্শকদেরকে, কত মানে সালের কথা বলছেন? এটা হলো যে আমি শুরু যদি করি তাহলে আমার 82 সাল থেকে শুরু করতে হয়, ওই সময় আমার জন্ম আর কি। আচ্ছা। তো যেটা হয় যে সিনেমার প্রভাব এতটাই পরিবারে বেশি যে আজিজুর রহমান স্যারের যে ফিল্মটা ছিলেন ছুটির ঘন্টা, সেই সময় আপনার প্রচুর মানে জনপ্রিয়তা পেয়েছিল এবং মানুষের হৃদয়ে টাচ করেছিল। এই ছুটির ঘন্টা সিনেমার যে মূল চরিত্রে যে কিশোর শিশু অভিনয় করেছে ওনার নাম হলো মাস্টার সুমন। ওই সুমনের নামেই আমার নামকরণ করা হয়েছে। এই আপনি প্রভাব দেখেন এতে। আমার ধরেন আত্মীয় স্বজনরা বলতেছে যে সিনেমাকে তারা এত বেশি বিশ্বাস করতো যে ওই ছেলেটার অপমৃত্যু হয়েছে, তোমরা কেন তোমার এই মানে সন্তানের নাম সুমন রাখছে। আমার বাবা মা এতটাই ডিটারমাইন্ড ছিলেন যে না, ওর নাম সুমনই হবে। তো এই যে মানে সিনেমা আমার সঙ্গে 82 সালে ঢুকে গেল আমার নামের সঙ্গে। তো এরপরে যেটা হলো যে মায়ের সঙ্গে মৎস্যকুমারী নামে একটা সিনেমা দেখতে গিয়েছিলাম। আমার ঠিক বয়সটা কত ছিল আমার মনে নেই, কিন্তু আফসা আফসা স্মৃতি আমার আছে, যে ভাষা ভাষার স্মৃতি আসে। তো ওই সময় মায়ের কোলে বসে যে সিনেমা দেখার অনুভূতি, এবং এরপরে আরও অনেক সিনেমা মায়ের কোলে বসেই দেখেছি। এখনও সিনেমা হলে বসে যখন চেয়ারে বসি তখন মনে হয় যে আমার মা কোলে নিয়ে আসছে। শিশুকালের স্ট্রং মেমোরি আমাদের, মানে চলচ্চিত্রের যে সংস্কৃতি এটা ছিল। আমার মায়েরা আমাদেরকে নিয়ে গিয়েছিল বলে আমরা সিনেমাকে এখনও ভালোবাসি। অসংখ্য মানুষ বলে সিনেমার বাজার নেই, তারপর তুমি কেন সিনেমা করছো? এটা আমার মায়ের দেয়া স্মৃতি, এটাকে আমি হারাতে দিব না, এই জন্যই সিনেমা করি। এবং সিনেমা হলের সেই গন্ধ নিশ্চয়ই এখনো পান মাঝে মাঝে, মায়ের গন্ধ। আর তখন তো সিনেমা দেখতাম লেডিস কম্পার্টমেন্টে ইয়ে দিয়ে পর্দা দিয়ে ঘেরা থাকতো। সিনেমা শুরু হলে পর্দা খুলে দেওয়া হতো, তারপর আবার ঢেকে দেওয়া হতো। তো সব মারা একসঙ্গে বসে দেখতো। আমি অনেক মায়ের গন্ধ পাইতাম। মানে পুরুষ কম্পার্টমেন্টে দেখতে পারতেন, ছেলেদের সঙ্গে বসে, আব্বার সঙ্গে ওইভাবে কখনো সিনেমায় যাওয়া হয় নাই, কিন্তু আম্মার সঙ্গে যখন যাইতাম তখন তো আমাদের আম্মা সিনেমা খুব ভালোবাসতো। তো তখন আমি ওই মেয়েদের কম্পার্টমেন্টে বসেই সিনেমা দেখতাম আর কি। তো অনেক মা থাকতো, তখন প্রচুর সিনেমা দেখতো মানুষ। তো ওই স্মৃতিগুলো মানে সবসময় তাড়না করে যে সিনেমার ভিতরে আপনি যখন মানে আমরা যখন সিনেমা দেখতাম বড় পর্দায়, তখন মনে হতো যে এটা আলাদা একটা পৃথিবী, এবং এটাকে বিশ্বাস করা। এবং জীবনে মানুষ ধরেন খালি চোখে দেখে যে এক্সপিরিয়েন্স করবে, ওই একই এক্সপিরিয়েন্সটাই হলো আপনি বড় পর্দায় সিনেমার ভিতরে দেখতে পারেন। তাহলে একটা মানুষ যদি 100টা ভালো সিনেমা দেখে, তার মানে সে 100টা ভালো যাপন দেখে গেল। কারণ আমি যে সাঁতাও নির্মাণ করেছি, এটা আমার দীর্ঘ 42 বছরের যাপন। তো আমি 42 বছরের যাপন আপনাকে 97 মিনিটে এনে দিলাম। আপনি যখন সাঁতাওটা দেখলেন, তার মানে আপনি আমার মতো 42 বছর পার করে গেলেন। একইভাবে আরেকজন ফিল্ম মেকারের যখন আপনি সিনেমা দেখবেন, তখন ওই সিনেমাটা তখন তার যাপনকে দেখছেন, একটা প্রেক্ষাপটের গল্প তো বলছে। তো তাতে হয় কি, আপনি অনেক ভালো সিনেমা দেখবেন, মানে এক জীবনে আপনি এতটাই সমৃদ্ধ হবেন যে আপনার একটা মানুষের এক জীবনের এক্সপিরিয়েন্স খুব সামান্য, মাত্র 12টা এক্সপিরিয়েন্স বা তার চেয়ে কাছাকাছি। প্রথম মৃত্যুর সংবাদ শোনা, প্রথম কান্না, প্রথম হাসির খবর শোনা। তো এই যে এক্সপিরিয়েন্স, এতটুকুর ভিতরেই তো পৃথিবী না। আপনার যে এক্সপিরিয়েন্স আমার এক্সপিরিয়েন্স এক না। আপনি যদি এটাকে ভিজুয়ালি দেখাতে পারেন, তাহলে আমি এক জীবনে আমার জীবনও যাপন করলাম, আপনার জীবন করলাম। রাইট, এই আর চমৎকার, ওয়ান্ডারফুল ফিলোসফি। একজন ফোনে আছেন। হ্যালো, শুভদুপুর, কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো, শুভদুপুর, কে আছেন প্রিয় দর্শক? আমার নাম সজীব তানভীর, আমি খন্দকার সুমনের সাথে কথা বলছি। জি, উনি শুনছেন, বলুন। সুমন, হ্যাঁ বন্ধু বলো। শুভকামনা, শুভেচ্ছা। হ্যাঁ সজীব, ভালো লাগছে দেখছি। আমি এটাই অপেক্ষা করছিলাম যে তোমার মতো ইমোশনাল মানুষজন কথা বলতে যে ইমোশনাল হবা, সেটাই হচ্ছে। আমাদের মতো, তোমার আমার মতো ইমোশনাল বোকাদের দরকার আছে দুনিয়ায়, বিশেষ করে চলচ্চিত্রের ক্ষেত্রে। বন্ধু ওইটাই তো আমাদের সম্বল, শুধু ইমোশনটাই, ওইটা দিয়েই বেঁচে আছি। মানে এটা ছাড়া আমাদের আর কি আছে বলো?
আন্তরিক ধন্যবাদ প্রিয় দর্শক ফোন করবার জন্য। আপনার বন্ধু ছিলেন মনে হয়। হ্যাঁ বন্ধু, এবং বন্ধুরাও তো আসলে অনেক বড় একটা ভূমিকা পালন করে এই যে সিনেমা আমাকে তৈরির। গড়ে তোলে আমার বন্ধুরা, কারণ আমি তো একা একা গড়ে উঠি না। আপনার বাড়িতে আর কতটুকু সময় কাটাই, ম্যাক্সিমাম তো সহপাঠী বন্ধু বাইরে ওরাই তো তৈরি করে। বন্ধুত্ব কেমন জানি এখন সিনেমার সঙ্গে সঙ্গে অন্যরকম হয়েছে আর কি, সিনেমার প্রেক্ষাপটের মতোই আসলে এখনকার বন্ধু বান্ধব অন্যরকম হয় আসলে। এখন একটু জিজ্ঞেস করি, এই যে এত বড় একটা পরিবার নিয়ে কাজ করেছেন, এই সাতাও সিনেমা যখন করেছেন, তাদের ব্যাপারে একটু শুনি। টেকনিক্যাল টিম যারা ছিলেন, ওখানে যারা কাজ করেছেন, আমার যে টেকনিক্যাল টিম ছিল এবং যারা কলাকুশলী ছিলেন, বিশেষ করে আইনিন পুতুল, ফজলুল হক অভিনয় করেছেন, আরও অনেকে অভিনয় করেছেন, সবার নাম নিতে পারছি না সময় স্বল্পতার জন্য। ওরা আসলে ছবি দেখাচ্ছে দর্শকদের, আপনার পারমিশন নেই, অনেকেই ছিলেন সেখানে, আপনি বলুন আমরা শুনছি। ওনারা যেটা করে সেটা হচ্ছে হলো যে এই সিনেমাটাকে ধরেন আমার এটা প্রথম সিনেমা, মানে ফিচার ফিল্ম হচ্ছে প্রথম, তো প্রথম বিষয়টা হচ্ছে হলো যে তাদের কাছে কৃতজ্ঞ যে আমাকে বিশ্বাস করেছিল, এবং এটা তারা সিনেমা করতে গিয়েছিল এই আকাঙ্ক্ষার ভিতরে না, তারা প্রত্যেকেই তার মাকে ট্রিবিউট করতে গিয়েছিল, কারণ এই চলচ্চিত্রের ভিতরে মাতৃত্বের একটা সার্বজনীন রূপ আমরা দেখতে পাই আর কি। ধরেন আমরা তো সারা জীবন অনেক ন্যারেটিভ পেয়ে যাই নানান পাঠ্যপুস্তকে ইয়েতে, সেটা হচ্ছে হলো যে ধরেন কোকিল হচ্ছে একটি সুরেলা পাখি, সে কাকের বাসায় কাকের ডিম খেয়ে ডিম পারে, এবং কাক এই বাচ্চাকে কোকিলের বাচ্চাকে বড় করে তাড়িয়ে দেয়। এই ন্যারেটিভটা আমাদেরকে শেখানো হয়। কোকিল হচ্ছে সেলিব্রিটি, ওর কোনো দোষ নাই, ও দেখতে কালো কিন্তু ও ভালো গান গায়, হ্যাঁ। আর কাক হচ্ছে হলো কালা, জি হ্যাঁ। তো এখন বিষয়টা হচ্ছে হলো তাড়িয়ে দেয়। তো এখন আপনি একটা জিনিস দেখেন, এই ন্যারেটিভের ভিতরে কাকের মাতৃত্বের গল্পটা আমরা বললাম না, কারণ কোকিল যখন তার ডিমটাকে নষ্ট করলো, এই হিংস্রতা এইটাকে আমরা মানে খেয়াল করলাম না, কিন্তু তার বাসায় যখন আপনার ডিমটা পাড়ার পরে কাক যখন এই ছানাটাকে বড় করে পাখিগুলো নিয়মিত হচ্ছে হলো যে তারা তাদের সন্তানকে, মানে তারা প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তাদেরকে ছেড়ে দেয়, তো সেইভাবেই ছেড়ে দিচ্ছে। তো ও আরেকজনের বাচ্চাকে বড় করে যখন ছেড়ে দিচ্ছে, স্বাধীন করে দিচ্ছে, সেইটাকে আমরা ন্যারেটিভে আনলাম না, আমরা আনলাম তাড়িয়ে দেয়। তো এই জায়গাগুলো হচ্ছে হলো দেখানোর বিষয়, কোনটা দেখাচ্ছে। তো এইখানে আমার যে টিমটা কাজ করেছিল, এই টিমটা প্রত্যেকেই বিশ্বাস করেছিল যে এই যে সার্বজনীন মাতৃত্বের গল্প বলছি, যেখানে একদল হাঁসের বাচ্চার মা একটা মুরগি হইতে পারে, একটা বাছুরের মা হইতে পারে একটা মানুষ। তো এই মাতৃত্বের স্ক্রিপ্টটা যখন তারা জানলো, তখন তারা সবাই ফিল করলো যে আমি আমার মাকে যদি কিছু দিতে চাই, এই সিনেমায় কাজ করেই দিব। তো এই আন্তরিকতা থেকেই প্রত্যেকে কাজ করেছিল। একটা বিহাইন্ড দ্য সিন দর্শকদেরকে দেখাতে চাই, চলুন প্রিয় দর্শক একটু দেখে আসি। আচ্ছা, এখানে একটা হবে, এটা হচ্ছে লাস্ট, এখান থেকে শুরু, এটা আউট না, আর একটু হালকা, এই আউট না, এটা হচ্ছে আউটের মাঝখান, তার মানে হচ্ছে আমার এখানে শুরু হবে এই জায়গা থেকে, আর দুই হাত হয় না, এক হাতে এখানে দেন, অর্ধেক থাকবে, এটার অর্ধেক থাকবে। আমার হাতে গায়ে মারলাম, ধরেন সাইডে বসেন মানিক ভাই, বসলে ফ্রেমে আসবেন। এই যে কাঠগুলো যে এনে রাখার বিষয়টা, এখন আমরা নৌকা বাইচ দেখছি, নৌকা বাইচটাও এখানে ইয়ে করা হয়েছে, নৌকায় করে যাচ্ছেন, এই দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এবং এতগুলো কাঠ কোত্থেকে আনা হলো? মানে আমাদের এই চলচ্চিত্রে আরেকটা দৃশ্য ছিল, চিতার দৃশ্য আর কি। মানে ঢাকা থেকে তো ধরেন আমাদের এই যে রানা প্লাজা ভেঙে যাওয়ার মানে পর অসংখ্য লাশ উত্তরবঙ্গে যায়। আমরা ঢাকার এই জায়গাটুকু দেখি যে আপনার এখানে লাশ উদ্ধার হচ্ছে, কিন্তু এই লাশগুলো যখন এক একটি গ্রামে ধরেন অসংখ্য মানুষ কাজ করে, তখন এই লাশগুলো যখন যায়, তখন যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে হলো যে এখানে হিন্দু মুসলিম সবাই থাকে। তো এই জায়গা থেকে আমাদের হিন্দুদের যে চিতার
সৎকার করার জন্য ওই চিতার জন্য আমরা খড়িগুলো ম্যানেজ করি চিতা জ্বালানোর জন্য। কিন্তু দুঃখের বিষয় হচ্ছিল যে কোনো এক কারণে এটার উল্লেখ করতে যাচ্ছি না, আমি এই দৃশ্যটা রাখতে পারিনি আর কি চলচ্চিত্রে, কিন্তু আমরা কাজ করেছিলাম সবাই মিলে এই ইয়ের। আর যেটা হচ্ছিল আপনি নৌকায় যেটা যাচ্ছে ওইটা নৌকা বাইজ না, নৌকা বাইজের আলাদা। এটা হচ্ছিল যে আমরা ভরা বন্যায় আমাদের, আপনাকে কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমাদের এখানে কোনো কিছু তৈরি করা না, সব ডকুমেন্টেশন করা, একদম সত্য ঘটনা। তো সত্যিকারের বন্যায় আমরা যখন যাই তখন আমরা নৌকায় করে আমরা যে গ্রামটাতে শ্যুট করেছিলাম ওর সঙ্গে মোটামুটিভাবে আপনার সড়ক পথ বিচ্ছিন্ন হয়ে গেছে। তখন আমরা প্রায় 10 কিলোমিটার দূর থেকে আমরা নৌকায় করে আমাদের ক্রু মেম্বারদেরকে নিয়ে যাই। তো ওখানে কিছু ওই অঞ্চলের গ্রামবাসী ছিল, প্লাস হচ্ছে ঢাকা থেকে যে ক্রু মেম্বাররা ছিল তারা গিয়েছে, এবং ভরা তিস্তার মাঝখান দিয়ে, উত্তাল তিস্তা এর মাঝখান দিয়ে যখন আমরা নৌকা নিয়ে যাচ্ছিলাম তখন তো অনেক ঘোর যে আমরা শুট করবো। এই আসলে এই আবেগের আড্ডাটা অনেক লম্বা হবে আমি বুঝতে পেরেছি, এবং আজকে অনেকটাই চেষ্টা করলাম কথা বলবার জন্য। আন্তরিক ধন্যবাদ, আপনি আজকে এসেছেন সাতাউনি আমাদের মাঝে, এবং সামনে আরও এরকম থাকবে ছবি আমাদের জন্য, সেই প্রত্যাশা রাখছি। প্রিয় দর্শক, আজকের আয়োজন শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, শুভেচ্ছা রইল।